করেছি বাহাদুরি কাজ, কিন্তু এটা বাহাদুরি করার বিষয় নয়। বিষয়টা হচ্ছে লালমনিরহাট কুড়িগ্রাম ওই এলাকায় একটা বিডিআরের সাথে সংঘর্ষ হয়েছিল, আমাদের বিডিআরের সাথে বিএসএফ। ঘটনাটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময় বর্ডারের অনেকগুলো জায়গায় বিএসএফ দখল করেছিল এবং সেই দখল করা জায়গাগুলো উদ্ধার করার জন্য বিডিআরকে অপারেশন করতে হয়েছে। তারই একটা অপারেশন জেনারেল ALM ফজলুর রহমান, যিনি বিডিআরের ডিজি ছিলেন, ওনার উদ্যোগে একটা অপারেশন হয়, যেটা ফলাফল জেকব ভাই বলে গেছে। এবং ওই যুদ্ধে এতগুলো হতাহত হয়েছে ইন্ডিয়ান জওয়ান এবং ইন্ডিয়ান বিএসএফ, যে তারা ঘাবড়ে গেছে যে এটা হাউ ইট ইজ পসিবল। আমরা যে দেশকে সাহায্য করলাম খাদ্য দিয়ে, বস্ত্র দিয়ে, বাসস্থান দিয়ে, অস্ত্র দিয়ে, আর তাদের কাছে আমাদের সৈন্য মারা যাবে। এটার আমরা বিচার চাই, এটা প্রতিশোধ চাই। তো সেটাই একটা পার্লামেন্টে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, হোল্ড অন, উইল টেক এ রিভেঞ্জ ইন টাইম। So that day, that operation was given to RAW, Research and Analysis Wing of India. And they have been working for a long time. And BDR কি আরেকটা দুর্বলতা ছিল, পাকিস্তান আমলের আগেও এরা একবার ছোটখাটো একটা বিদ্রোহ করেছিল। So RAW has taken that historic event as an asset, as a capital to them. And they organized. এখন ঘটনা হচ্ছে যে এখানে দু চারটা বিষয় আমাকে একটু ক্লিয়ার করতে হয়, তা নাহলে আমিও যে কবার গালির মধ্যে পড়ে যাবো। সাহস দেয়, কিছু বলে না। এই জন্য আমি বাধ্য হয়ে আসলাম আর কি। He has what do you call? Thank you. He has, yeah, nothing bad. That's why I must tell. Now, first thing I must tell you that it was a pre-planned 4-5 days earlier. বিভিন্ন জায়গায় লিফলেট ছড়ানো হয়েছিল বিভিন্ন আর্মি অফিসার এবং ডিজি বিডিআর জেনারেল শাকিল তার এবং তার ওয়াইফের এগেনস্টে, তার ওয়াইফের আচরণের এগেনস্টে লিফলেট হয়েছে। এই লিফলেটগুলো বিডিআর স্কুল এবং ওইটার আশেপাশে যে ধানমন্ডির যে এলাকা, মসজিদ, এই সমস্ত জায়গায় লিফলেট দেওয়া হয়েছে। ইট ওয়াজ অ্যাবাউট 7 days ব্যাক। এবং এই লিফলেটগুলো কিছু কিছু আমাদের তথাকথিত গোয়েন্দা বাহিনী, DGFI, NSI, তারপরে পুলিশ, SB, তারা সবাই কিন্তু পেয়েছে। বাট নোবডি হ্যাজ টেকেন এনি কগনিজেন্স অফ ইট। না, প্রফেশনালি যেটা করা উচিত ছিল, নান অফ দেম হ্যাভ ডান দ্যাট। এরপরে যখন সত্যি সত্যি ঘটনাটা ঘটলো, ইট ওয়াজ অন দ্য February 25th, আমি যেটা বলছিলাম যে বিডিআরের যে রিইউনিয়ন হয় তার মধ্যে এটা সপ্তাহব্যাপী হয়। তার মধ্যে 2-3টা ইভেন্ট হলো খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো প্যারেড, একটা কুচকাওয়াজ হয় বিরাট, আরেকটা হয় দরবার, আরেকটা হয় বড়খানা উইথ দ্য হেড অফ দ্য স্টেট অর হেড অফ দ্য গভর্নমেন্ট। এই তিনটা আর অনেক খেলাধুলা, অনেক কিছু হয়। এই তিনটা হলো ব্যাপক। তো এখন যে প্রশ্নটা উঠলো যে হেড অফ দ্য গভর্নমেন্ট যার ওখানে যাওয়ার কথা, হঠাৎ করে উনি কাউকে না বলে গেলেন না কেন? টু মি, ইফ আই এম এ প্ল্যানার, don't you think this should be right not to go? That's very logical. If I am trying to do something funny there, do you want that I should be involved in that one? So a common man will understand that since I planned and I execute, I should not involve with them. I should be away. So that is a smart decision that she has not gone. But question remains, investigation করতে গেলে এইগুলো পদচিহ্ন যাকে বলে, these are the clue to come to a conclusion of any investigation. So that is a big clue. However, দরবার যখন হচ্ছে তখন একটা সৈনিককে রাইফেল তাক করে যেতে হয়েছে কমান্ডারের কাছে, জেনারেল শাকিলকে। দরবার হচ্ছে আগের আমলে মোগল
রাজা বাদশাদের আমলে যেমন রাজা বসতেন, হ্যাঁ, কিছু থাকতো, আর জনসাধারণ সামনে থাকতো, ওখানে রাজা বসে তার ওয়েলফেয়ার ইত্যাদি সব করতো। এটা একটা বাৎসরিক 2-3 বছরে একবার হয় বিডিআর, এই ট্রেডিশনটা হাত আছে। ওই দরবারে যখন উনি ঘোষণা করতেন তখনই একটা সৈনিক রাইফেল নিয়ে, একেবারে চাইনিজ রাইফেল, ব্র্যান্ড নিউ, ওটা নিয়ে গুলি ভরা অবস্থায় he came to a close to shoot at the DG, and একটা সিপাহি যখন দেখতেছে আমার জেনারেল, the director general of the forces, and I'm going to shoot, he fainted on the way. সে অজ্ঞান হয়ে গেছে। ওটা তাক করেছে ঠিকই, ডিউটি সব করেছে, কিন্তু মারতে পারেনি, and he fell. Then the other fellow came, pick him up, and then he did the other, and then he shot. Now point is, when so many officers in a darbar and none is allowed any personal weapon, normally officers moving to a place can have the stun gun or a pistol. But this was also a plan that the weapon will be with other officers, not military officers, and the officers will be without arms. That was a trick, and people understand after they have died. Now, there is another category of officer in BDR, I must mention. They are called DAD. I mean, Deputy Assistant Director. They become Deputy Assistant Director, maybe from ranks or maybe direct. But they don't become lieutenant or captain or anything, but they don't become. Now, they have sided with the troops to take an advantage that let army officers go back. That's a long time plan. And one of the DAD was, the name you already said, Tawhid. And this gentleman went to the Prime Minister, and we have seen on the TV, and he negotiated. Can you imagine? A DAD, who is junior to a lieutenant, is talking to the Prime Minister, negotiating the issue. What a fuss. However, so at that time, General Shakil gave a call to my coursemate, to my batchmate, General Moin, who was the Chief of Army Staff. Why I'm telling you this? Because I have direct communication, link, attachment with General Moin still. So I know his version and the other version too. So he received the phone call and he said, just hold on, I'm sending the troops right away. I understand, because he could hear the howling and shouting and the firing. As a good commander, he did. There is a brigade in Dhaka, that's properly known as 46th Brigade. This is a standby brigade for any national emergency. So he immediately ordered that brigade commander. And brigade commander has an NTM, notice to time, 2 hours. He took that time, got ready, and went with a view to recapture and capture the area and solve the problem. But on the way, when he almost encircled, he was told by the Prime Minister, do not move further. Now let me tell you one thing. In the democratic government, head of the state does have the power to control the chief of army or navy or air force, because without his or her consent, president cannot give order. In the democratic system, in the parliamentary system of government. So if my friend, my batchmate, General Moin would have said, no, I don't care. Emotionally we say that so many officers are being killed and you are sitting, you should have gone. But you know what? Once you are up, you have more responsibility, more rules, and his life and death is also in stake. Now,
For example, he would have been an emotional man like me, or like anybody. No, Sheikh Hasina Sheikh, or you, forget about it, I am going. What would then happen? He would say, you are dismissed right now. Take the second man as a chief. And then come in the national TV, the president says, General Moon has been arrested because of mutiny. Now, think about that, because we have not served in that capacity, so we don't understand the complication. But you must remember, you are in a constitutional position, you cannot just do what we think he has to be done. He could have done. No. He has a constitution, he has oath, and he has the order of the president and the prime minister. Now, if the prime minister is involved to do this mutiny, how do you think he can deal with it? He can just say, oh no, I'm not good, I resign, or I come to shoot you. That's not the problem, that's not possible. However, General Moeen, many people brand him as Mir Zafar, traitor. But you know what? I know him when we were very young, at the age of 23, until now. I know him, he is a very honest person, very religious person, but never exposing. The problem with him was, in the army there are two types of commander. One is a field type commander, one is a paper tiger. Did you hear that? Paper tiger, they normally do the staff officers to the big bosses. They do planning. Planning, they do excellent. But on the ground, they're not good. So, in the Second World War, General Patton of the US Army was a field commander. And he showed. So that's the kind of thing. And General Moeen is basically not a field commander. He was a paper tiger. So when there was a crisis on the ground, he had problems. However, General Moeen, I will not say that he was a traitor. I will say he could not come out courageously of the situation. For that, he is blamed. Okay? So this is. Second thing, I must say that as a BDR CEO, I have seen the undercommand sometimes, were treated not very good way. I mean, if you have a servant in your house, it's okay in some society. But when you treat a uniformed person as your private servant, that's not good. That was continuing in the BDR. I, as a commanding officer, had two of them, but I disliked them. So there was a commotion. There was a commotion in them that we put on uniform, why should I do the job of the house? So that commotion gradually built up. And those who were looking for something bad to do, they took those points. However, so I would like to say that another point that I said about General Fazlur Rahman, I said about General Shakil, I said about General Moeen. Okay? And I also said about my role as BDR CEO. At the conclusion, I must say that Mr. Jacob Milton said he doesn't know why all this thing happened. But if you only think that a nation is small in size and shape, is to a regional power, they hardly will tolerate you come up. And at times you talk to them with a red eye. So they would like to see a small country behave like a small country. So there is a clash. We Bangladeshi people have been suffering for centuries as a slavery. We suffered in the years of Portuguese, and then some other European countries, and lately by the British. And every time we tried to be independent, there was a lot of problems.
So this in 1971, we became independent after fighting 9 months. This spirit is not liked by some of our neighbors. That is one of the reasons. They will continue doing that. However, I would say in the conclusion that we have identified that India has masterminded this massacre. Just to give 2 lessons to us. One, hey, behave like a subordinate, and also don't build up your army. So defense forces you don't need. But we, as an independent country, an individual of the independent country, we must promise that to have the sovereignty, we must have an armed forces. Without armed forces, an independent country cannot have sovereignty. It will be slavery. Thank you very much for listening to me. I had much more points, but it's getting night, and I have to work in the morning. Thank you for giving me a chance to talk. Thank you. Thank you. আমি আমার ভাই তফাদার ভাইকে এখানে ডাকার আগে আমি জালাল ভাইয়ের একটা কথাকে রিবার্ট করতে চাই। জালাল ভাই বলছে that General Moin, while he wanted to go to BDR Pilkhana to save those people, if Prime Minister says do not go, he did not have the courage to overrule Prime Minister. Well said. But here is the argument. While President Yazuddin was the president sitting down at Bongo Bhavan, then at that time, how that stupid Moin and Brigadier Chaudhuri Fazlul Bari went there, put a gun on the table and says, you fuck must resign. It was General Masood, not Bari. Okay, it was General Masood. But at that time, Masood went there with the help of General Moin, his consent. So now, Jalal Bhai যে কথাটা বলছে, এই কথাটা জালাল ভাই খুব সুন্দরভাবে বলছে কথাটা। দ্য ডেমোক্রেটিক সোসাইটিতে একজন প্রাইম মিনিস্টার যদি সেনাপ্রধানকে বলে যে তুমি এটা করতে পারবা না, তোমাকে রিজাইন করলাম, তুমি এটা করলাম, হ্যাঁ, কিন্তু বাংলাদেশে কি আসলে ওই ডেমোক্রেসি ছিল বা এখন আছে? Okay, no, there is a power, but question is, do we really have democracy at that time? No, we did not. Okay, so আমি জালাল ভাইয়ের যে কথাটাকে রিবার্ট করতে চাচ্ছিলাম, আমি আর উনি ডিসএগ্রিমেন্ট করতেছি না, কিন্তু আমি বলতে চাইতেছি সেম মোইন একজন সিটিং প্রেসিডেন্ট তারে কি চোখ রাঙ্গাইয়া ওইখান থেকে সরাইতে পারছে, আর এইখানে বলতে পারে না যে আমার কমরেডদের মাইরা ফলানো হইতেছে আমি যাব। এখন জালাল ভাই হয়তো এই জন্য কইছে ওনার ব্যাচমেট, উনি হয়তো একটু সেভ করতে চাইছে। আর আমি বলবো ওই মইনের বাচ্চা মহিন তখন জাইঙ্গা পড়ছে আর পরবর্তী সময় ন্যাংটা ছিল। দ্যাটস মাই কনক্লুশন। জালাল ভাই তারা যতই সেভ করতে চায়, he looks like a kuttar bachcha, he sounds like a kuttar bachcha, he is a kuttar bachcha. At this time I'm going to ask my brother Nur Tafadar give us a finishing speech, please. Dr. Nur Muhammad Tafadar. What is your relationship with him? I work under him. He is my big boss in Millennium TV. Okay. And I am the executive director under him. Assalamu alaikum wa rahmatullah. আমার নাম নূর মোহাম্মদ। আমি মিলেনিয়াম টিভির পিছনে কাজ করি। সামনে করে নাজমুল ভাই, আল্লাহ রহমান। সো আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য মিলাদ মাহফিলে
অশেষ ধন্যবাদ এবং দুটি কথা বলার জন্য যে সময় দিয়েছেন তার জন্য ধন্যবাদ। দেখুন, প্রথম আজকে যাদের জন্য 57 জন অফিসার্স বাংলাদেশি যারা জীবন দিয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে বেহেশত নসিব করেন। এটার সাথে কারা জড়িত ছিল, কে করছে, কি করছে, সেটা আপনারা সবাই জানেন। 1974 থেকে এই ড্রামা শুরু, নট টুডে। সিন্স 71 ডিসেম্বরের 16 তারিখে স্বাধীন হওয়ার পর আমরা একটি দেশ পেয়েছি, লক্ষ লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে। তাদেরকে শ্রদ্ধা করেই বলি যে 57 জন অফিসার তারা বাংলাদেশের অফিসার, দেশের মাটির জন্য, দেশের জন্য এবং জনগণের জন্যই কাজ করছে, রাষ্ট্রের জন্যই কাজ করছে। অন্য একটি দেশ এ দেশে এসে আমাদেরকে মেরে যাবে, আমরা কিছু বলবো না, করবো না, এটা কিভাবে হয়? সরকার সবকিছু জানেন এবং সরকার গণতান্ত্রিক নামে বাংলাদেশের জনগণের উপরে যে আমব্রেলা বসিয়ে দিয়েছেন, এই আমব্রেলা কতদিন চলবে? এই আমব্রেলার উন্মোচন কেউ না কেউ করবে, কেউ না কেউ করবে। তবে বাংলাদেশের নাগরিক হিসাবে বলবো, জাতিসত্তাকে টিকিয়ে রাখা, মানবতাকে টিকিয়ে রাখা এবং বর্তমান প্রজন্মকে উন্মোচন করা। যা করছে তা ভালো করছে না, দেশের স্বার্থে, 17-18 কোটি জনগণের স্বার্থে। আমরা আমেরিকাতে বাস করি, উই নো দ্য ডেমোক্রেসি। সো 3 জন আমেরিকান সোলজারের জন্য হাজার হাজার সিরিয়ান, প্যালেস্তানি, ইরাকি মারা গেছেন কয়েক সপ্তাহ আগে। 57 জন অফিসার মারা গেছেন। ওই দিন আমি ঢাকায়, তার আগের দিন রাত্রে গেছি, ওই দিন আমি ঢাকাতে। এক ভাই বলে গেছেন ওনাকে ঢুকতে, উনি ইন্ডিপেন্ডেন্সের সাংবাদিক, ওনাকে ঢুকতে দেওয়া হয় নাই। আমি একটা মিডিয়া রিপ্রেজেন্ট করি, কিন্তু আমার ফ্যামিলি আরেকটা মিডিয়া বাংলাদেশে চালায়, চ্যানেল আই। আমি চ্যানেল আইয়ের একজন কর্মকর্তার সাথে ওই গেটে গেছি। ওই ভাই যে গেটে গেছেন, আমরাও ওই গেটে গেছি, ঢুকতে দেওয়া হয়নি। সেই আলহামদুলিল্লাহ, যাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে তারাও তাদের নিজস্ব লোক, অথবা তারাও রাষ্ট্রের কাজ করে, আমরাও রাষ্ট্রের কাজ করি। এখন আমরা কোন রাষ্ট্রের কাজ করি, কাদের কাজ করি, তা তো আমরা জানি না। আমরা তো 18 কোটি জনগণের স্বার্থে কাজ করি, তাই না? নাগরিক টিভির যে 2 ভাই, 2 রিপ্রেজেন্টেটিভ, সিইও, ডাইরেক্টর, এবং আপনারা যা জনগণের স্বার্থে তো কথা বলছেন। মিলেনিয়াম নিউজ 24, মিলেনিয়াম টিভি, রাউন্ড দ্য ক্লক মানবতার কথা বলে, জনগণের কথা বলে, কোনো স্বার্থের কথা বলে না। এবং ট্রুথ, হয়তো বা আমাকে মেরে ফেলবে, সেই জন্য দেশ কি চলবে না এবং রাষ্ট্র কি চলবে না? এবং এই আজকের দিনটি যে আমাদের নাগরিক টিভি বা জ্যাকব মিল্টন ভাই করছেন এখানে, আমাদের বাংলাদেশে বা আমাদের আমেরিকাতে কত সোসাইটি, 70,000 সোসাইটি আছে। কোন সোসাইটি বা কোন মসজিদে বা কেউ একটু তো মুনাজাত দেন নাই। নাগরিক টিভি কর্তৃপক্ষ এবং জ্যাকব মিল্টন সাহেবকে ধন্যবাদ জানাই।
তারা এই সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য এবং দেশের স্বার্থে জনগণের স্বার্থে কিছু বলার জন্য। আমি কোনো সরকারের বিরুদ্ধে আচরণ করছি না, কারণ বাংলাদেশে আমার একটা স্যাটেলাইট টিভি আছে, ওনারা যে কোনো মুহূর্তে চাবি ওনাদের হাতে, সো ওই হিসাবে আমার কথা বলতে হবে। সো আশা করি আপনারা বুঝে নিয়েছেন। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকেন। আমাকে দুটি কথা বলার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সামনে আমাদের এই যে মিলেনিয়াম টিভি প্রেসিডেন্ট ও সিইও যিনি একটু আগে বক্তব্য দিয়েছেন ওনার পুরো পরিচয়টা তুলে ধরছি। উনি কিন্তু আমার চ্যানেলে যে কজন স্বত্বাধিকারী আছে মালিক তাদের একজন, এবং উনি কিন্তু আমেরিকা থেকে পিএইচডি করা ডক্টর নূর মোহাম্মদ তফাদার। সো আমি বলবো সবাইকে ওনার জন্য একটা ক্লাব দেওয়ার জন্য। ওকে, আপনারা কি আপনাদের মধ্যে থেকে আর কি কেউ কিছু বলতে চান? লুৎফর ভাই, লাতু ভাই, আপনারা কি কিছু বলবেন? আসেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বলবো, আমি প্রথমে আমার পরিচয় দিই, কারণ আমি তো বাংলাদেশের বাইরে গত 42 বছর, আমি 42 বছর ধরে কিন্তু বাংলাদেশে যাচ্ছি না। 42 বছর ধরেই আমি অসুস্থ, আমার শারীরিকভাবে আমি অসুস্থ। তা আমি শুরু করবে এদের, আল্লাহ তাদের ব্যস্ত নসিব করুক। বাংলাদেশে আমরা যাদের নিয়ে এতক্ষণ কথা বলছি, আসলে কি তারা বাংলাদেশকে ভালোবাসে? 2000 সালের পরে যে যত লোক আমেরিকাতে আসছে আমি দেখছি, তারা বাংলাদেশ থেকে গাছটি বস্তা বাইরে হাতে হাত ধুয়ে চলে আসছে এখানে। আইসা বাংলাদেশ থেকে জিনিস নিয়ে আসছে, আইসা তারা বাইক করতেছে, তাদের চিন্তা ভাবনা তারা বাইরে থাকবে, ওখানে তাদের রিলেটিভ যে আছে তাদের খবরও তারা নিচ্ছে না। বাংলাদেশে শুধু এই কটা লোক মারা যাবে, বাংলাদেশে তো আরো অনেক জ্ঞানী লোককে তারা হত্যা করেছে। কারণ এই জন্য দায় দায়িত্ব নিতে হবে বিএনপিকে। বিএনপি মুখ খুলি বিএনপি র্যাংটা হয়ে যাবে, কারণ এসে বিএনপির কেন দায়, তাদের কারণে এই ঘটনা ঘটে। হুই দ্য মঈনকে কে আনেছে? কি ওই ফিট ফর দ্যাট জব? অফকোর্স নট। তাকে কে আনছে? মঈনকে কে আনেছে? মঈনের জন্য অনেক ঘটনা ঘটেছে। যদি ওদের মঈন না থাকতো, অন্য কেউ থাকতো, তাহলে পরিস্থিতি অন্যরকম চলে যেত। কারণ এখানে দেখেছি আমরা, বাঙালিরা আসছে, ভালো কথা, এক একজনে এক এক দল করে। আমি দেখি বিএনপির অনেক লোক আছে এখানে, তারা ছবির জন্য পাগল, হরতাল করে এখানে অনেক দিনের পর দিন করবে, শুধু পেপারে ছবি আসবে। তারা কোথায় যেতে হবে, কিভাবে কি করতে হবে কিছু জানে না। কিন্তু উপরে তিনতলা আপনার বিএনপি বললে তো বিএনপি বললো যে আমাদের গুণগান যাচ্ছে না। ভাই আমি একজন বিএনপির কর্মী ছিলাম এক সময়, তো জয়বাংলা ছিল না। আমি জনগণের যেখানে কাজ করতে পারবো সেখানে গেছি। আমি জাতীয় পার্টির যুব সংসদের প্রেসিডেন্ট ছিলাম লং টাইম। এখানে পাসপোর্টের জন্য বিমান, এই যে ব্যাংক, এগুলো সব আমরাই এনেছি। আমরা যখন ব্যাংক তৈরি করছি রেডি, বিএনপি ক্ষমতা এসে উদ্বোধন করছে, আমরা আনছি বিমান, আমরা আনছি, তারা ক্লোজ করে দিয়েছে। হ্যাঁ, না না না, আমি বলতেছি ঠিক আছে। তাহলে এই যে বিডিআর ভাইরা যে মারা গেছেন, এই জন্য আমাদের তো খুব খারাপ লাগে, কারণ আমি দেশকে ভালোবাসি। দেশে 40 বছর ধরে আমি দেশে যাচ্ছি না, আমি নাটকের মাধ্যমে দেশের সিনসিনারি দেখি। ঢাকায় যেটা হার ডেভেলপ হচ্ছে আমি তো চোখে দেখি নাই, 42 বছর মধ্যে যাই নাই। কিন্তু ওই যে সিনসিনারি বা দেশের যে ইয়াং জেনারেশনের চলাফেরা, কথাবার্তা, তারা তো ইংলিশ আর হিন্দিতে কথা বলে, তারা বাংলায় কথা বলে না। হ্যাঁ, যাই হোক, আমাকে একটু সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।
শহীদ যাদেরকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে, আসলে এই বিডিআর হত্যাকাণ্ড শুরু হয়েছিল 2001 সালের ক্ষমতা যখন 4 দলের জোট যখন ক্ষমতা আসে তখন থেকে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছিল। শেখ হাসিনা তখন বলেছিল যে 4 দলের জোট যখন ক্ষমতা আসবে তারপর থেকে তারা যেন আর সুস্থভাবে দেশ পরিচালনা না করতে পারে, সেই পরিকল্পনার অংশ হিসেবেই এই বিডিআর হত্যাকাণ্ড। এর আগে 2004 সালে 1 এপ্রিল 10টা অস্ত্র মামলা, 10টা অস্ত্র দিয়ে ভারতকে দেখিয়ে দেওয়া হয়েছিল যে তোমরা যদি আমাদেরকে সাপোর্ট না করো তাহলে এই তোমার 7 সিস্টার ধ্বংস হয়ে যাবে। আর এই জেএমবি যে সংগঠন তৈরি করা হয়েছিল এটাও একটা ভারতের রায়ের মাধ্যমে তৈরি করে, যখন ভাই বলেছেন সুন্দরভাবে যে এই জেএমবির মাধ্যমেই আর একটা নীলনকশা বাস্তবায়ন করা হয়েছিল। তারপরে 21 আগস্ট গ্রেন হত্যা মামলা, যারা 21 আগস্ট, এটা একটা আওয়ামী লীগের আরেকটা ফর্মুলা যেতে ভারতের সহানুভূতি পাওয়া যায়, এই জন্য আরেকটা পদক্ষেপ নেওয়া হয়েছিল। এরপরে আসলো আপনার 21 আগস্ট গ্রেন হত্যা, তারপর আসলো 28 অক্টোবর। এই 28 অক্টোবরের মাধ্যমে জনগণ মানুষকে পিটিয়ে তার মানবতাকে জলাঞ্জলি দিয়েছিল। সেই 28 অক্টোবর মানুষকে মেরে মানুষের উপর নৃত্য করেছিল, মানবতাকে চরমভাবে লঙ্ঘন করেছে তারা। এরপরে আসলো এই 1/11 আসার পরে তারা যে নাটক করেছে, দেশের মানুষ সারা ওয়ার্ল্ডের মানুষ দেখছে যে কিভাবে তারা কি করছে। এরপরে আসলো এই পিলখানা হত্যাকাণ্ড, সবই ছিল একই সুতার কথা। তা আমি বলতে চাই, যারা আমার দেশপ্রেমিক সেনাবাহিনী কর্মকর্তা যারা শাহাদ বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Okay. Nazmul bhai, I'd like to invite Nazmul Hasan, editor and publisher of Weekly Porichoy, to give a finishing speech for the event. No, this will be a finishing one. Please come. দর্শকবৃন্দ, নাজমুল ভাইয়ের বক্তব্যের পরে we are going to finish our event and Nazmul Hasan will be the last speaker. Thank you. ধন্যবাদ। আসলে সাংবাদিক হিসেবে কোথাও গেলে বক্তব্য দেওয়াটা খুবই বিব্রতকর এবং ভেরি ডিফিকাল্ট। আমি সাধারণত সাংবাদিকদের অনুষ্ঠান ছাড়া কোথাও বক্তব্য দিই না। তো আজকের এই অনুষ্ঠানের ব্যাপারে অবশ্য আমাকে উনি আগেই বলে রেখেছিলেন যে আপনাকে কিছু কথা অন্তত বলতে হবে। একটা কথা বলি, উপস্থিত সুধীমণ্ডলী এখন সবাই চলে গেছেন ইতিমধ্যেই। ইট ইজ ভেরি ডিফিকাল্ট একটা বড় শক্তিশালী দেশের নেইবার হওয়া। It is very difficult to be a neighbor of a very strong country. Like when I go to Canada, I talk to Canadians. আপনি দেখবেন কানাডার লোকজন খুব হাসি খুশি থাকে, কিন্তু তারা সবসময় ভাবে যে আমরা আমেরিকাকে কোনো ক্ষতি করে ফেললাম কিনা, কিংবা আমেরিকাকে কোনো বিব্রত করে ফেললাম কিনা, কিংবা আমেরিকাকে কোনো রকম ট্রাবল দিয়ে ফেললাম কিনা। তার কারণ কানাডার একমাত্র লংগেস্ট বর্ডার হলো আমেরিকা। অতএব এই জিনিসটা আমি বলার চেষ্টা করছি এই জন্য যে এনি রিভেঞ্জ, আমার মনে হয় জালাল ভাই কথাটা বলছে, যে রিভেঞ্জের কথাটা জালাল ভাই বলছে। আমরা এখনো পর্যন্ত যে জিনিসটা আমার কাছে বিডিআর হত্যার ব্যাপারে মনে হয় সেটি হচ্ছে যে আমরা ডেফিনেটলি অত্যন্ত বেদনাহত সমগ্র জাতি এই 57 জন অফিসারের জন্য সবসময় তাদের কান্নাকাটি, সবসময় তাদের অনুশোচনা, সে যেই দলেরই হোক না কেন, আমি এটা মনে করি। কারণ এরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন, কারণ এরা আমাদের এদের চলে যাওয়াটা অত্যন্ত বেদনা, এবং যেই নৃশংসতার সাথে তাদের
এই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে, আমরা যারা যতদিন বেঁচে থাকবো কারো কাছ থেকে এই জিনিসটা যাবে না। কিন্তু মূল ব্যাপারটা জ্যাকব মিল্টনের বক্তব্য আমি শুনলাম কিছুক্ষণ, উনি অনেকগুলো পয়েন্ট তুলে এনেছেন, দ্যাটস ভেরি ফাইন। এই ধরনের অ্যানালাইসিস আমরা বহু পড়েছি। বিডিআর হত্যার পরে যতগুলো পত্রপত্রিকা বাংলাদেশে বেরিয়েছে সবগুলোতেই কিন্তু প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ইঙ্গিত করা হয়েছে, কিন্তু সরাসরি বলা হয়নি। তার কারণটা হচ্ছে যে একটা কথা বলছি, পার্শ্ববর্তী দেশ যদি বড় হয় এবং তার প্রতিশোধ স্পৃহা যদি খুব বেশি হয়, তাতানো হয়, লট অফ পিপল সাফার। একটা উদাহরণ দিই, অনেকে অনেক উদাহরণ দিছে। প্যালেস্টাইনে হামাস বাহিনী এক রাতে 1200 লোককে মারছে। আজকে ইসরায়েল 2 মাসে 32,000 প্যালেস্টাইনি মেরে ফেলছে। সারা পৃথিবীর মুসলিম, নন মুসলিম, খ্রিস্টান, অন্য কোনো রাষ্ট্র একটা টু শব্দ করতেছে না, একটা টু শব্দ করতেছে না। তার কারণটা কি? কারণটা হচ্ছে মাইট সামটাইম বিকামস রাইট। এখন আমাদের প্রশ্ন, আমার প্রশ্ন যে আমরা জাতিগতভাবে এমন একটা শক্তিশালী দেশের নেইবার, হাউ ডু উই রিয়াক্ট উইথ দ্যাম, হাউ ডু উই, আমরা কি করব? আমাদের সাথে তো কোনো বৃহৎ শক্তি নাই, যেরকম ইসরায়েল আর আমেরিকা আছে। হোয়াট এভার অ্যাকশন ইসরায়েল টেক অ্যাগেইনস্ট ইজ নেইবার, আমেরিকা ইজ অলওয়েজ বিহাইন্ড ইট, এ বিগ পাওয়ার। আমাদের কি আছে? আমরা যদি আজকে ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে যাই, আমাদের কে আছে? কে আমাদের দিবে? আমাদেরকে স্ট্র্যাটেজিক চিন্তা ভাবনা করতে হবে। এখানে জেনারেল মইনও না, অন্য কেউ না। ব্যাপারটা হচ্ছে কোথায়? ব্যাপারটা হচ্ছে আমরা কিছু কিছু কর্মকাণ্ড, আমাদেরও কিছু কিছু কর্মকাণ্ড আমাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে। আমরা পার্শ্ববর্তী দেশে, এই কথাটা বিএনপির নেতা সাইফুর রহমান একবার বলেছিলেন যে আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স দিতে পারবেন, নেইবারকে ডিভোর্স দিতে পারবেন না। নেইবার ইজ অলওয়েজ দেয়ার। এখন এই নেইবারের সাথে সম্পর্কটা খুব ভালো করার একটা চেষ্টা করেছিলেন মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী সাইফুর রহমান সাহেব। এবং সাইফুর রহমান সাহেবকে যদি সেই সময় সম্পর্কটা ভালো করার চেষ্টা করার সুযোগটা দেওয়া হতো, বিএনপির অপোজিট গ্রুপ যদি বাধা না দিত, তাহলে আজকে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে পরিবর্তন হতে পারত। কিন্তু সেটা হয়নি, দুর্ভাগ্যজনক। সেটা জাতির জন্য দুর্ভাগ্য। কিন্তু এই বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে আমার যে অনুশোচনা, আমার যে বেদনা, আমার যে পেইন, সেই পেইনটা হচ্ছে এই মানুষগুলো আত্মাহুতি দিল নিজের অজান্তে, জানতেও না যে একটা বুলেট তাদের জন্য অপেক্ষা করছে। যারা যে জাতিকে তাদের সমস্ত জীবন, সমস্ত ত্যাগ, স্যাক্রিফাইস সব কিছু দিছে, তারা মুহূর্ত ভাবতে পারেনি সেই দেশের মাটিতেই তারা বুলেট বিদ্ধ হবে। কিন্তু আমরা আজ পর্যন্ত তাদের জন্য, জ্যাকব মিল্টনের সাথে আমি একটা কথা মিলাই যে জাতির অনুশোচনা জাতিগতভাবে, সামগ্রিকভাবে এখনো প্রদর্শিত হয়নি কোথাও। হ্যাঁ, মারা গেছে। আমরা একদিন আসলে পেপারে কয়েকটা লেখা লিখি, এই 27শে ফেব্রুয়ারি কয়েকজন মিলাদ পরে, জ্যাকব মিল্টনের মতন কয়েকজন এখনো বেঁচে আছে মিলাদ পরে। হয়তো 20 বছর 25 বছর পরে এই জিনিসটি থাকবেই না। কিন্তু বেদনার কথা যেটা, যতবারই আমরা বুঝি যে আমরা যে কোনো সময়, যে কোনো বিপদে আমাদের সবচেয়ে বড় সহায় হচ্ছে আমাদের সংযম। আমরা সংযমের পরীক্ষা যেন পাশ করতে পারি। এবং আরেকটা কথা বলে রাখি, বিচার হচ্ছে বাংলাদেশে। সেদিনও বাংলাদেশের আইনমন্ত্রী বললেন বিচার প্রক্রিয়া অব্যাহত। এটা কি ধরনের বিচার আমি বুঝতেছি না। কারণ বাংলাদেশের 2টা বিচার অনন্তকাল ধরে চলতেছে। একটা হচ্ছে আমাদের সাংবাদিক সাগরুনির হত্যা, আর একটা হচ্ছে এই বিচার। এই সারা জীবন চলতে থাকে। কিন্তু এই সারা জীবন বিচার চলতে থাকলে বিচার কখনো আসলেই হয় না। কিন্তু আমি মনে করি যারা প্রবাসে আমরা আছি, বাংলাদেশের বিভিন্ন অনিয়ম, অগণতান্ত্রিক ব্যাপারে আমাদের বিবেক জাগ্রত হওয়া দরকার এবং আমাদের বিবেকেই আমাদেরকে পরিচালিত করুক, সেটাই আমি চাই। আমাদের এখানে কোনো দল কিংবা কোনো ব্যক্তি কিংবা কোনো নেতৃত্বের প্রতি আমাদের ঈর্ষা কিংবা আমাদের হিংসা কিংবা আমাদের ভালোবাসা নয়। আমরা আমাদের বিবেক দ্বারা পরিচালিত হব। সাংবাদিক হিসাবে আমি সবসময় চেষ্টা করি বিবেক দ্বারা পরিচালিত হতে। আমরা বিবেক দ্বারা যেদিন পরিচালিত হতে পারবো সমগ্র জাতির বৃহত্তর অংশ, সেদিনই আমরা মনে করব এই আত্মা শান্তি পাবে পৃথিবীর, তারা যেখানে থাকুক না কেন। শেষে আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের সুখ শান্ত পরিবার, যতদিন তারা বেঁচে থাকবে এই পরিবারের মানুষ, ততদিন এই বোঝাটা, এই বেদনাটা তারা বয়ে বেড়াবে। জাতির সাথে তারা শেয়ারও করতে পারছে না। এই দুঃখ, এই বেদনা আমরা সবাই যেন শেয়ার করতে পারি, এই আশা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
আজকের অনুষ্ঠানের সর্বশেষ স্পিকার মিস নীরা রাপানি ডিলু, উনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আসসালামু আলাইকুম, আমি আবার পোডিয়ামে ব্যাক করলাম। সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য। আমি জানি অনুষ্ঠান এখন শেষ হবে, শেষ হওয়ার আগে কিছু কথা বলতে চাচ্ছি। আমার ভাই বলে গেছেন যে আমি শীতের মশলা নাকি গ্রীষ্মে দিয়েছি। আসলে আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম সেটা হলো, কেন আমি কম্পেয়ার করেছিলাম সিরাজ শিকদার এবং এই 57 জন অফিসার। কারণ সিরাজ শিকদার ফ্যামিলি যে বেনিফিট নিয়েছে, সেই ওয়েতে এই 57 জনের ফ্যামিলি বেনিফিট নিচ্ছে। এই 57 জন শুধু 57 জনের ফ্যামিলি না, 18 কোটি মানুষের ফ্যামিলি এরা। শুধু এই কথাটাই আমি বুঝাইতে চাচ্ছি। আর এই বিডিআর পিলখানা এটার পর যেটা হয়েছে সেটা নিয়ে আমি একটা লেখা লিখেছি। সেটা হলো বাংলার ইতিহাস। 25শে ফেব্রুয়ারি 2009 এর বাংলাদেশ। অতৃপ্ত সীমাহীন যন্ত্রণায় ভুগছি আমি। বাংলার বীর সন্তানেরা, তোমাদের হত্যার মধ্য দিয়ে আওয়ামী দানবেরা স্বৈর শাসক কায়েম করে তাদের রাজত্ব চালাচ্ছে। তোমরা মরে যাওনি, যাওনি তো আমাদের ছেড়ে, তোমাদের রক্ত আছে আমাদের সাথে। তোমরা সেদিন চিৎকার করে বলেছিলে তোমাদের উদ্ধার করতে, কিন্তু তোমরা কি জানো দেওয়া হয়নি তোমাদের সেই সুযোগ। তোমরা আকাশ বাতাসকে সাক্ষী রেখে বলে গেছো অবৈধ স্বৈর শাসক হাসিনা শেখের সহযোগিতায় ঘটেছিল পিলখানার এই নরকীয় হত্যাকাণ্ডটি। বর্তমান সরকার লীগ হাসিনা শেখ ক্ষমতায় আসার জন্য ভারতের কাছে যে সকল প্রতিশ্রুতি রেখেছিলেন, এটাই ছিল মিশন নাম্বার 1। এবং এরপর দেশবাসী শুধু দেখেই যাচ্ছেন, একের পর একটা ঘটনা শুধু ঘটেই যাচ্ছে। গুম খুন হত্যা এ যেন এক নিত্য নৈমিত্তিক বিষয়। প্রতিদিন 2-4টা গুম খুন হত্যা হয় হাসিনা শেখের সকাল বিকাল নাস্তার আয়োজন। এ যেন এক আয়োজন উম্মাত পৃথিবী এক বিশাল নাট্যশালা, নাট্য সংগঠন আওয়ামী লীগ। আর বাংলার জনগণ শুধু ভারী করলেন তাদের ইতিহাসের পাতা, আর অপর দিকে নিভে গেল ইতিহাসের সেই বাতি। হে জাতি, তোমরা 50 বৎসরও চিনলে না কে তোমার আপন আর কে তোমার পর। তোমরা তো আর ফিরে দেখলে না কে প্রদীপ জ্বালিয়ে এসে কি করবে তোমাদের সেই ইতিহাসের বাতি ঘর। কে দাঁড়াবে তোমাদের পক্ষে, আর কেই রক্ষা করবে তোমাদের মাটি পতাকা আর সেই 17 কোটি মানুষের জন্মভূমি। 1971 সালে যেমন করে বুদ্ধিজীবীদের হত্যা করে দিনের আলোতে চলে গেছেন, ঠিক তেমনি ভাবে তারা 57 জন বীর সেনার লাশের উপর দিয়ে ঢাকঢোল বাজিয়ে অতৃপ্ত হায়নার ভান ধরে অহংকারের গান শুনিয়ে মেরুদণ্ডহীন জাতির মুখে মলমূত্র ঢেলে দিয়েছিলেন এবং যাচ্ছেন তাদের মিশন একের পর এক। আর আমাদের এই আওয়ামী বাংলাদেশি মেরুদণ্ডহীন গাধা বাবুরা প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছেন ভারতীয় দাদা বাবুদের। হায় রে আমার বাংলাদেশ, এটাই আমার জন্মভূমি। ধন্যবাদ। সবচেয়ে ভালো বলতে আমাদের আপা মহিলা কবি, সবচেয়ে ভালো আপনি বলতে। We are the people and Nagaric TV আয়োজিত আজকের অনুষ্ঠানটি বিডিআর ম্যাসাকার অনুষ্ঠানটি তো আজকে এখানে সমাপ্তি ঘোষণা হলো। আল্লাহ হাফিজ। আপনি কেন ছিলেন পরে?